নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো আগামী 24 ও 25 জানুয়ারি জলপাইগুড়ি উৎসবের দ্বিতীয় বর্ষের উদযাপন হতে চলেছে। শুরু হয়েছে তার প্রস্তুতি বলে সাংবাদিক বৈঠকে জানালেন জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন ও পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। ট্রাকের রং বদল করে বিভিন্ন জায়গা থেকে সামগ্রী ভাড়া নিয়ে চলত চুরির কারবার। অবশেষে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ দুই জায়গা থেকে আটক করল দুই চোরকে। দুদিনব্যাপী জলপাইগুড়ি উৎসবের দ্বিতীয় বর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গেল। আগামী 24 ও 25 জানুয়ারি অনুষ্ঠিত হবে এই উৎসব। দ্বিতীয় বর্ষ জলপাইগুড়ি উৎসবের প্রস্তুতি শুরু। গত বছর রাজ্য সরকার ও জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবার জলপাইগুড়ি উৎসবের আয়োজন করা হয়। সেই উৎসবে সাধারণ মানুষের বিপুল সাড়া পাওয়ার পর দ্বিতীয় বর্ষ জলপাইগুড়ি উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল। এই উপলক্ষে শনিবার সাংবাদিক বৈঠক করেন জেলা শাসক শামা পারভিন ও জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। এদিন সাংবাদিক বৈঠক করে জেলা শাসক শামা পারভিন বলেন, গত বছর মানুষের বিপুল উৎসাহ পাওয়ার পর এবারও আমরা জলপাইগুড়ি উৎসবের আয়োজন করতে চলেছি। আগামী 24 ও 25 জানুয়ারি দুদিনব্যাপী জলপাইগুড়ি উৎসব হতে চলেছে। ম্যারাথনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বহিরাগত শিল্পী এনে অনুষ্ঠান করাও হবে। জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, গত বছরের মতো এবছরও ম্যারাথন দৌড় হবে। 10 কিলোমিটার, 5 কিলোমিটার দৌড়ের পাশাপাশি বয়স্ক এবং শিশুদের জন্য 2 কিলোমিটার হাঁটা প্রতিযোগিতাও রয়েছে। আগামী 25 জানুয়ারি সকাল 6টায় পিডব্লিউডি মোড় থেকে এটা শুরু হবে এবং পিডব্লিউডি মোড়েই শেষ হবে। রান জলপাইগুড়ি কবে হচ্ছে এবং কিভাবে হচ্ছে? গত বছরের মতো এই বছরও জলপাইগুড়ি উৎসবের মধ্যেই একটা জলপাইগুড়ির 10 কিলোমিটার একটা রানের একটা প্রতিযোগিতা এবং পার্টিসিপেশন করার জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে। 25 তারিখ সকালবেলা 6টায় রানটা শুরু হবে পিডব্লিউডি মোড় থেকে এবং আবার ঘুরে পিডব্লিউডি মোড়ে শেষ হবে। সেই রানটার মধ্যে 10 কিলোমিটার, 5 কিলোমিটার অংশগ্রহণ করার জন্য দৌড় প্রতিযোগিতার মতো আছে এবং 2 কিলোমিটারের যেটা আছে সেটা বয়স্ক বা ছোট বাচ্চা বা যারাই দৌড়াতে চাইছে না আর হাঁটতে পারেন তারা এসে পার্টিসিপেট করতে পারেন। এই সবাই ব্যাপারে অলরেডি ওয়েবসাইট যেটা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল ওখানে সমস্ত তথ্য ওখানে লেখা আছে। আমি আশা করব রেজিস্ট্রেশন আপনারা সবাই করে নেবেন বলে এবং 19 তারিখ রেজিস্ট্রেশনের শেষ দিন। কোনো ফিস কি লাগছে? ফিস ওই ওয়েবসাইটে লেখা আছে কোন ইভেন্টের জন্য কত ফিস লাগা আছে। থ্যাংক ইউ। আপনারা সবাই গতবারই জলপাইগুড়ি উৎসব যখন প্রথমবার হয়েছিল তো যেরকম রেসপন্স আমরা আপনার তরফ থেকে পাবলিক থেকে যেরকম পেয়েছি তো ওই রেসপন্সে আমাদেরকে বাধ্য করেছে কি এবারও কিন্তু আমরা টানা কন্টিনিউ সেকেন্ডবারও করব। তো এটা সবার জন্য, আপনাদের জন্য জলপাইগুড়ি উৎসব আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের যেটা তত্ত্বাবধানে এটা হচ্ছে, এটা 24 তারিখ থেকে আমাদের ইনগ্রেশন হবে। ওই দিনই আমাদের হ্যাপি স্ট্রিট হবে, যেটা আপনারা কালেক্টরেট এভিনিউকে যে রাস্তাকে আপনারা চিনেন ওই রাস্তার উপরে হবে। তারপরে ইভিনিংয়ে ওখানে কালচারাল প্রোগ্রাম হবে, এবিপিসি মাঠে হবে কালচারাল প্রোগ্রামগুলো। 25কে সেকেন্ড ডে আমাদের মর্নিংয়ে জলপাইগুড়ি রান হবে ম্যারাথন, যেখানে 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 2 কিলোমিটারের ক্যাটেগরিতে ম্যারাথন হবে। আর ইভিনিংয়ে আবার একটু রেনাউন্ড আর্টিস্টগুলো আসবেন, তো ওনাদের প্রোগ্রাম আছে। তো আপনারা সবাইকে আমি রিকোয়েস্ট করবো কি আপনারা সবাই আপনাদের সবাই বন্ধু পরিবারকে সবাইকে নিয়ে এই প্রোগ্রামে পার্টিসিপেট করবেন। এবার বাইরে থেকে সঙ্গীত পরিবেশন করতে কারা আসছে? আপনারা টিজার মধ্যে দেখলেন আমাদের নন্দী সিস্টার, আপনারা জানেন। সেকেন্ড বড় আর্টিস্ট আছে অদিতি সিং শর্মা। এই দুজন আর্টিস্ট বাইরে থেকে আমাদের এখানে আসছে। জলপাইগুড়ি শহরের 18 নম্বর ওয়ার্ডের উদ্যোগে দুদিনব্যাপী ওয়ার্ড উৎসব শুরু হলো আজ। জনসংযোগের লক্ষ্যে ওয়ার্ড উৎসব জলপাইগুড়িতে শহরের 18 নম্বর ওয়ার্ডের উদ্যোগে 10 ও 11 জানুয়ারি ওয়ার্ড উৎসবের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি সোনাউল্লাহ স্কুলে। ওয়ার্ড কাউন্সিলর উত্তম বসু বলেন, নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা ওয়ার্ডের মানুষের সঙ্গে তাদের পাশে থাকি। বাংলার সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি জনসংযোগ বৃদ্ধিতে এই ওয়ার্ড উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের কাউন্সিলর, আমরা সামনে বিধানসভা নির্বাচন, সেই বিষয়টা তো আমাদের মাথায় থাকবেই। এবং দেখুন, আমরা মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক আছে, সেই দিকগুলিকে সামনে থেকে খেলা, পড়াশোনা, কৃষ্টি, কালচার, তার মধ্যে আমাদের এই একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে একটা মনোরঞ্জন
মাধ্যমে মানুষকে আনন্দ দিতে আমরা এগিয়ে যাব, এটাই আমরা আশা করি। এবং সবাইয়ের সঙ্গে সমমত প্রকাশ করে আমাদের এই মানুষকে আনন্দ দান করবার জন্য এবং বাংলার যে সংস্কৃতিকে বজায় রেখে আমরা ওয়ার্ড উৎসব করছি। কি মনে হচ্ছে এগুলো ভোট বাক্সের কাজে লাগবে মনে হয় এই ধরনের একত্রিত এই যে আপনাদের? আমরা বিশেষ করে আমরা 18 নম্বর ওয়ার্ড বলতে পারি যে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে 18 নম্বর ওয়ার্ড সবসময় একটা সবসময় তাজাই থাকে। আমরা মানুষকে সব মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকবো। মমতা ব্যানার্জি যেভাবে বাংলার একটা বাংলার যে ঐতিহ্যকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং বিভিন্ন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে কাজ করছেন, সেটা তো আগেই দেখলেন, দুদিন আগে যে ঘটনাটি ঘটছে, তাতে উনি যে করছেন তার নীতি অনুযায়ী আমরা আমাদের পথ অংশ করব। ধূপগুড়ির নতুন শালবাড়িতে দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। কোচবিহার থেকে ফেরার পথে ধূপগুড়ির নতুন শালবাড়িতে বিজেপির গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপি পরিচালিত গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে যান রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সেখানে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করে কর্মীদের চাঙ্গা করেন তিনি। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তবে সাংবাদিকদের সামনে তিনি কোনো মন্তব্য করেননি। রাজ্যে রাজ্যে আমাদের উড়িষ্যায়, বিহারে, আসামে চারদিকে বিজেপি কারণ মানুষ হারিয়েছে। বিজেপিকে ভোট দিয়ে শান্তিতে থাকা যাবে। কেন্দ্র সরকার গরিব মানুষের জন্য সরকার থেকে বাড়িঘর, বাড়ির সামনে জল বিদ্যুৎ থেকে আরম্ভ করে রান্নার গ্যাস সবই দিচ্ছে। এর আগে কেউ দায়ী চিকিৎসা থেকে বাচ্চাদের পড়াশোনা সব হচ্ছে। তো সেই জন্য আমরা চাই যে মানুষ পশ্চিমবাংলায়ও সেই সুবিধা যাতে পায়, তার জন্য এখানে ইলেকশনের সময় সবাই মিলে প্রচার করে জেতাতে ভালো ভোট দিয়ে বিজেপি। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য নতুন শালবাড়িতে একটি শিব মন্দিরে পুজো দেন। আজকের দিন থেকে শুরু করে আগামী 1 বছর ধরে প্রতি শনিবার রাজ্য জুড়ে শিব মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচির ঘোষণা করা হয়। সোমনাথ মন্দির ভাঙার ইতিহাসের প্রেক্ষিতে এই উদ্যোগ বলে জানান তিনি। পাশাপাশি কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব। সারা ভারতবর্ষ ব্যাপী আমাদের সমস্ত বিজেপি নেতা কর্মীরা আজকে শিব পূজন করছেন, শিবলিঙ্গে জল দিচ্ছেন এবং এটা আগামী 1 বছর ধরে চলবে। সোমনাথ মন্দির পুনর্নির্মিত হয়েছিল। ভারতবর্ষের উপরে যে বিদেশি শক্তির আক্রমণ নেমে এসেছে, বর্তমান প্রজন্মের কাছে সেই অতীত ইতিহাস, সহস্র মানুষের যে বলিদান, তাদের রক্ত স্নানের মধ্যে দিয়ে কীভাবে আজও সোমনাথ মন্দির তথা ভারতবর্ষের বিভিন্ন মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যে আঘাত ছিল ভারতীয় কৃষ্টি সংস্কৃতির ওপর, আত্মমর্যাদার ওপর, ভারতীয় অস্মিতার ওপর, আজকে সেখান থেকে ভারতবর্ষকে বেরিয়ে আসছে। দাদা, কোচবিহারে আপনি বেরিয়ে আসার পরই কোচবিহারের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করেছেন, কি বলবেন এটা নিয়ে? আমি বেরিয়ে আসার সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ কোনো সম্পর্ক নেই। যখন কোনো বড় সাম্রাজ্য চলে যায়, মানে দেখবেন এটা তো একটা পশ্চিমবঙ্গে যেটা চলছিল, এটা তো এক ধরনের ওই বাদশাহী তন্ত্র। এগুলো যখন এক বাদশাহ চলে যায়, তাদের ক্ষমতা শেষ হয়ে যায়, তখন তার আশেপাশে যারা থাকে সেখানে নিজেদের মধ্যে গণ্ডগোল শুরু হয়, গুপ্ত হত্যা হয়, একে অন্যের বিরুদ্ধে কুৎসা প্রচার করে, দোষারোপ করে, বিষোদ্গার করে, লুঠের মাল বন্টন নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। এগুলো হয়, এখন চলবে। তৃণমূল শেষ, তৃণমূল চলে যায়। গতকাল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপস্থিতিতে মালকানিতে অনুষ্ঠিত হল বিজেপির পরিবর্তন সভা। পরিবর্তনের ডাক দিয়ে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সংকল্প সভা। গতকাল জলপাইগুড়ি সদর ব্লকের মালকানি এলাকায় বিজেপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বহু মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বলে দাবি বিজেপি। এদিনের সভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। পাশাপাশি সভাস্থল ও আশপাশের এলাকায় পুলিশি কড়া নিরাপত্তার ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। এই পরিবর্তন সংকল্প সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়, জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। বক্তারা তাদের বক্তব্যে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হন এবং পরিবর্তনের বার্তা তুলে ধরেন। বিজেপির দাবি, সাধারণ মানুষের মধ্যে ক্রমশ পরিবর্তনের ইচ্ছে বাড়ছে এবং তারই প্রতিফলন হিসেবে বিভিন্ন দল ছেড়ে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম। কোন দল ছেড়ে? তৃণমূল কংগ্রেস দল। কি দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের? তৃণমূল কংগ্রেসের আমি দায়িত্বে ছিলাম। আচ্ছা, মানে কেন আপনি দল পরিবর্তন করলেন? দল আমি অনেক দিন থেকে পঞ্চায়েত নির্বাচন করে দিয়ে তারপর থেকে এক প্রকার বসা। আচ্ছা, দলের আপাতত যা সমস্যা ভাবছি তাতে বাংলার মানুষ ভালো চোখে দেখছেন না। আচ্ছা, একদিকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। বলছি আপনি একাই জয়েন করলেন, আপনি নেতৃত্বে অন্যরাও? আপাতত এটা হচ্ছে বলতে গেলে 48 ঘন্টার সিদ্ধান্তেই সিদ্ধান্ত। আচ্ছা, আজকে যারা আছে আজকে 50 জনের মধ্যে যোগদান করেছে। কতজন জয়েন করলো? 50 জন। আপনার নেতৃত্বে তো? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে আগামীকাল থেকে শহরের মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হবে অনশন কর্মসূচি। মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পকে বন্ধ করে বিজেপি সরকার ভিবিজি নামে এক নতুন প্রকল্প চালু করার প্রতিবাদে সরব হল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করলেন জেলা কংগ্রেস নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি তথা জেলার বিশিষ্ট কংগ্রেস নেতা নির্মল ঘোষ দস্তিদার। তিনি বলেন, কেন্দ্রের এই জনবিরোধী নীতির প্রতিবাদে লাগাতার চলবে রাজ্য জুড়ে আন্দোলন। কর্মনিশ্চয়তা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া অত্যন্ত বেদনার। এই ঘৃণ্য কাজ করার প্রতিবাদে সোচ্চার জেলা কংগ্রেস কর্মীরা। তাই এই প্রতিবাদ বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি পালন করা হবে। আগামীকাল থেকে গান্ধী মূর্তির থেকে শুরু হতে চলেছে প্রতীকী অনশন। এই আন্দোলন পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেষ হবে। এই আইনটা লাগু করেছিলেন, সে সময় 12 কোটি মানুষের লাইফলাইন ছিল এটা। হঠাৎ করে নরেন্দ্র মোদী কোনো দলের সঙ্গে আলোচনা না করে, কোনো রাজ্যের সঙ্গে আলোচনা না করে এই আইনটা বাতিল করে দিলেন এবং রাজ্যের উপরে 40% ব্যয়ভারটা চাপিয়ে দিলেন। আগে ছিল শুধুমাত্র কেন্দ্রীয় সরকারই এই দায়ভার বহন করবে, এখন 40% দায়ভার বহন করতে হবে রাজ্যকে। কারোর সঙ্গে আলোচনা হলো না। MGNREGA প্রকল্প যেটা থিম ছিল সেটা হচ্ছে গ্রামে গ্রামে গ্রামসভা ঠিক করবে পরিকল্পনাটা কি আছে, কোথায় কাজ হবে, কিভাবে কাজ হবে, গ্রামসভা ঠিক করে দেবে। এবারে আর গ্রামসভার কোনো ভূমিকা থাকবে না, সবটাই থাকবে কেন্দ্রীয় সরকারের ইচ্ছাধীন। কেন্দ্রীয় সরকার যখন মনে করবে কাজ দিবে বা কোনো সময় বন্ধ করে দিতে পারে। এই যে মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারের উপরে আঘাত। এবং আমরা মনে করি 30শে জানুয়ারি 1948 সালে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল। গান্ধীজিকে দ্বিতীয়বার হত্যা করা হলো 16ই ডিসেম্বর 2025-এ। ঠিক সেই জন্যই আজ থেকে সূচনা হলো মনরেগা প্রকল্পের, মনরেগা বাঁচাও সংগ্রাম। প্রকল্পটার নাম হলো, আমাদের কর্মসূচিটার নাম হলো মনরেগা বাঁচাও সংগ্রাম। এই মনরেগা বাঁচাও সম্মান আজকের থেকে সূচনা হলো। 10 তারিখ আজকে সাংবাদিক বৈঠক দিয়ে শুরু হলো। আগামীকাল সব জায়গায় অনশন। আমরা কাল 11টা থেকে 2টা পর্যন্ত প্রতীকী অনশন করব গান্ধী মূর্তির পাদদেশে। আগামীকালের প্রোগ্রাম সারা ভারতবর্ষের সমস্ত গ্রামীণ মানুষ ইনভলভ হবেন। গান্ধী মূর্তির পাদদেশে আমরা কাল প্রতীকী অনশন কর্মসূচি পালন করছি। শীতে নদীর জলস্তর কমতেই মাছ ধরতে জেলেরা জাল কাঁধে নিয়ে নেমে পড়ছেন নদীতে, এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। একদিকে উত্তরবঙ্গের জনপ্রিয় এই মাছের বাজারে চড়েছে পারদ, আর অন্যদিকে তিস্তা করলা সংযোগস্থল যেন স্বর্গ। কেন জানেন? নববর্ষের শুরুতেই উত্তরবঙ্গের মাছের বাজারের দাম বাড়ছে হু হু করে। বিশেষ করে তিস্তার জনপ্রিয় নদিয়ালি মাছ বোরলি এবার 1000 থেকে 1400 টাকা কেজি দরে বিক্রি হয়েছে বিভিন্ন জায়গায়। শিলিগুড়ি, জলপাইগুড়ি শহরের অভিজাত বাজার থেকে শুরু করে সীমান্তবর্তী হাট, সর্বত্রই এই মাছের চাহিদা চোখে পড়ার মতো। তবে এরই মাঝে জলপাইগুড়ি তিস্তা করলা সংযোগ মোহনায় মিলছে স্বস্তির ছবি। নদীতে যেন ভরপুর হয়ে উঠেছে এই সুস্বাদু মাছে। শীতের শেষে জলস্তর কমতেই ব্যস্ত হয়ে পড়েছেন জেলেরা। ভোরের আলো ফোটার আগেই জাল কাঁধে নেমে পড়েছেন তিস্তায়। লক্ষ্য একটাই, তিস্তার রূপালী শস্য, বোরলি ও নানা প্রজাতির নদিয়ালি মাছ।
স্থানীয় জেলেদের কথায় আগের বছরের তুলনায় কিছুটা কম মিললেও এবারও তিস্তায় মোটামুটি ভালোই মাছ পাওয়া যাচ্ছে। শুধু বোরলি নয়, সঙ্গে ধরা পড়ছে নানা ধরনের সুস্বাদু তিস্তার মাছ, যা বাজারে যথেষ্ট চাহিদা সম্পন্ন। শীতকালে নদীর জল কমলে মাছ ধরা তুলনামূলক সহজ হয় বলেই এই সময়টাই জেলেদের কাছে সবচেয়ে ব্যস্ততার। একজন জেলে জানান, মাছ একটু কম হলেও যা পাচ্ছি তাতেই সংসার চলছে। নববর্ষে বাজারে দাম ভালো থাকায় কিছুটা হলেও লাভ হচ্ছে। নদীর দুপাশে এখন শীতের আমেজ, কুয়াশা, ঠান্ডা হাওয়া আর জেলেদের জালের ঝাপটানি মিলিয়ে তিস্তা যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে। একটু হালকা পাতলা, এখন এই সময়টা একটু কম আছে। কেন এই সময় তো একটু বেশি পাওয়া যায় জল কমলে? এখন শীতের সময় না, এখন পোনা সারবে, ধরেন এখন বরেলি মাছে পোনাটা সারবে, তো এখন একটু হালকা কম আছে। পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে হালকা পাতলা। তিস্তা করলা তো এখানে যোগ হয়েছে। তিস্তা করলা 19 নম্বর। হ্যাঁ, ওইখানে কি বেশটা বেশি পাওয়া যাচ্ছে না এই জায়গাটাতে? হ্যাঁ, কি ওইদিকে জল নাই তো, এইখানে জল মানে মাছ পাচ্ছেন মূলত হালকা পাতলা পাওয়া যাচ্ছে আর কি। বরলি। হ্যাঁ। কি নাম আপনার? সুবল রায়। তিস্তা চড়ে এখানে আমরা এসেছি, এখানে তখন দেখলাম এটা মাছ ধরছে, তো জিজ্ঞেস করলাম কী কী মাছ ধরছেন, তো বললো এখানকার যে তিস্তার যে রূপালী ফসল বরলি, তারপর খোকসা, ছোট ছোট অন্য অন্য মাছও আছে, সেগুলি ওনারা তুলছেন ওদের জীবিকার স্বার্থে। আপনি কি দেখতে নিতে আসলেন? না, আমি নিতে আসিনি, আমি এমনি ওদেরকে বাদ দিয়ে যাচ্ছিলাম, দেখে ওনাদের দেখে ছোটোবেলার অভ্যাস যেটা মাছ ধরা দেখতে ভালো লাগে, ওই জন্য ওদের এখানে এসেছি দেখা করে দেখতে। এখন ওই যে তিস্তা করলার মাঝখানে সেই যেটা আছে না, হ্যাঁ সেই মাছটা এখন তো অত তো দেখতে পাচ্ছি না, তবে এই যে নদীর এখানে দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট মাছ এসছে, তার মানে কিছু মাছ এখনও আছে, সেটা ধরেই ওনাদের জীবিকা নির্বাহের জন্য ওরা মাছ ধরছেন এখানে। ভালো লাগছে দেখতে? ভালো লাগছে তো বটেই। এখন তো বরলির দাম তো প্রায় 1000 টাকা। কত টাকা? বড়টা প্রায় 1000 টাকা কেজি। শীত তো প্রায় চলেই যাচ্ছে। শীত তো প্রায় না, শীত তো সবাই পৌষ মাস তো পড়লো, আমাদের এখানে চলে যাচ্ছে। আগে ছোটোবেলায় তো আমরা 2 রকমের ঋতু পেতাম, একটা বর্ষা একটা শীত, এখন তো আর সেটা পাই না। এই কয়েকদিন যেরকম ঠান্ডা পড়লো, এই ঠান্ডাটা আগে অনেকটা দিন স্টে করতো। কি নাম আপনার? আমার নাম জয়দীপ ব্যানার্জি। এখনই নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরে থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেশার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। স্বামী বিবেকানন্দের 164তম জন্মতিথি উদযাপিত হল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আশ্রম প্রাঙ্গণে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে স্বামী বিবেকানন্দের 164তম শুভ জন্মতিথি উদযাপন উপলক্ষে শনিবার সকালে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকালে মঙ্গলারতি, বেদ মন্ত্রপাঠ, বিশেষ পূজা, হোম, পুষ্পাঞ্জলি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে স্থানীয় সহ দূর দূরান্ত থেকে ভক্তরা উপস্থিত হয়েছিলেন। দুপুরে সকলের জন্য প্রসাদ বিতরণ করা হয় আশ্রমের পক্ষ থেকে। কি উপলক্ষে আসলেন, কেমন লাগছে? স্বামীজির তিথি পুজো উপলক্ষে, স্বামী বিবেকানন্দ তিথি পুজো উপলক্ষে এসেছি। কেমন লাগছে এসে? এটা তো আধ্যাত্মিক ব্যাপার, ভালো তো লাগবেই। এখানে তো অন্য কিছু, এই ভালো লাগাটা অন্য ভালো লাগার সাথে তো এক হবে না। ভক্তিতে ভালোবাসা এসেছি আর কি। কি হচ্ছে এখানে? প্রোগ্রাম হবে, বক্তৃতা হবে, হোম যজ্ঞ হবে, পূজা হবে। হ্যাঁ, আমরা এই আশ্রমে বহু বছর ধরে আসছি, খুব ভালো লাগে। আমি মেডিকেল টিমে কাজ করি এখানে। আজকে কি? আজকে তো বিবেকানন্দের তিথি পূজা, জন্ম তিথি পূজা। কি কি হচ্ছে? হ্যাঁ, আজকে তো সারাদিন ব্যাপী উৎসব হবে। দেখুন, স্বামীজির তিথি পুজোতে না, আমি স্বামীজি এই আশ্রমের সাথে অ্যাকচুয়ালি আমি 1963 সাল থেকে জড়িত। তো স্বামীজির তিথি পুজো, স্বামীজির যে কি বলবো, মানে স্বামীজির যে ভাবধারা,
অ্যাকচুয়ালি স্বামীজির যে বক্তব্য সেগুলোকে শুধুমাত্র কিতাব বা বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে আজকের দিনে আমি আশা করবো যে আমাদের যে যুব সমাজ তারা প্রকৃত অর্থেই যেন স্বামীজির বাণীগুলোকে বোঝে এবং নিজের জীবনে প্রয়োগ করে, সমাজের জন্য নিজেকে নিবেদিত করে। এর বাইরে কিছু বলার নেই। বকেয়া বেতনের দাবিতে ধর্ণা, কলেজের চাবি জমা দিলেন শিলিগুড়ি পলিটেকনিকের অস্থায়ী কর্মীরা। দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে চরম দুর্দশার মুখে শিলিগুড়ি পলিটেকনিক কলেজের অস্থায়ী কর্মীরা। অভিযোগ, গত 2 থেকে 3 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। এই অস্থায়ী কর্মীদের মধ্যে রয়েছেন সাফাই কর্মী, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। বহুবার আবেদন নিবেদন করেও বকেয়া বেতনের কোনো সুরাহা না হওয়ায় শুক্রবার বাধ্য হয়ে ধর্নায় বসেন কর্মীরা। প্রতিবাদে অংশ হিসেবে গোটা কলেজের চাবি প্রিন্সিপাল ইনচার্জের হাতে তুলে দেন তারা। এই বিষয়ে কলেজের প্রিন্সিপাল ইনচার্জ প্রদীপ কুমার বসু জানান, বিষয়টি তাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। তিনি বলেন, কর্মীরা চাবি জমা করে দিয়েছেন। যে এজেন্সির মাধ্যমে এই অস্থায়ী কর্মীরা কাজে যোগ দিয়েছেন, তারা যদি কন্ট্রাক্ট রিনিউ না করে তাহলে কর্মীদের সমস্যা আরও বাড়তে পারে। অস্থায়ী কর্মী অন্নপূর্ণা দে বলেন, 3 মাস ধরে বেতন পাই না, কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। অন্যদিকে এ বিষয়ে জয় চক্রবর্তী কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, রাজ্য সরকার সরকারি টাকায় খেলা করে মেলা করে, কিন্তু অস্থায়ী কর্মীদের বেতন দিতে অপারগ। 3 মাসের বেতন বকেয়া, কর্মীরা জানে না তারা কি খাবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে অস্থায়ী কর্মীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে। ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে চরম অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। এখন দেখার কবে এবং কিভাবে মিলবে কর্মীদের প্রাপ্য বেতন। কি করে তারা যাবেন? তাদেরকে অন্ধকারে তারা পথ খুঁজে পাচ্ছেন না। যখন পথ খুঁজে পাচ্ছেন না, তখন আন্দোলনই একমাত্র রাস্তা। সেই রাস্তায় তারা বেছে নিয়েছে। এখানে 25 জনের মতন কর্মী আছেন এখানে, আর সারা রাজ্য জুড়ে বহু কর্মী আছেন। সব জায়গায় সার্বিকভাবে এই সমস্যাটা সম্পূর্ণ গোটা রাজ্যে এই সমস্যা। একটা সরকার চলছেন, কোনো তারা দায়িত্ব পালন করছেন না, কোনো দায়িত্ব পালন করছে না, সরকারের কোনো ভূমিকা নেই। তাহলে এই মুহূর্তে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? আমাদের ইউনিয়নগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজকে সমস্ত চাবি আমরা কর্তৃপক্ষকে তারা দিয়ে দিলাম আমরা। এবং তারা যদি তাদের সঠিক ভূমিকা না পালন করেন, সরকার যদি সঠিক ভূমিকা না পালন করে রাজ্য সরকার, তাহলে আমাদের ইউনিয়নগতভাবে বসে আমরা পরবর্তীতে বড় আন্দোলন, প্রয়োজনে কলেজ বন্ধ হয়ে যাক, এই পরিস্থিতি তৈরি হবে। এদের কর্মচারীদের কিছু করার নেই, এই পরিস্থিতির জন্যই সেটা তৈরি হবে। 13 তারিখ থেকে সেমিস্টার এক্সামিনেশন, দ্যাট ইজ অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে এক্সামিনেশনটা হয়, এই ম্যান পাওয়ার ছাড়া আমাদের কিন্তু এক্সামিনেশন চালানো মুশকিল। নাইদার উই ক্যান হায়ার আউটসাইড পিপল নর উই ক্যান রান দ্য শো উইদাউট দেম। এটা করা যায় না, খুব মুশকিল আমাদের। কারণ আজকেই আমাদের টোটাল এক্সামিনেশন সেন্টার সেট আপ করতে হবে, এবং কালকে স্যাটারডে হাফ ডে, তারপর রবিবার এবং সোমবার ছুটি আছে, তারপরের দিনই পরীক্ষা। এবং দিস এক্সামিনেশন ইজ অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আমার এখানে কোনো রকম ডিস্টার্বেন্স হলে গোটা পশ্চিমবঙ্গের পরীক্ষা আটকে যাবে। এবং এটা সব জায়গাতে, শুধু আমাদের এখানে যে সমস্যাটা হচ্ছে তা না, এটা অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল সমস্ত জায়গাতেই একই ধরনের সমস্যা আছে। কোথাও কম, কোথাও বেশি, কোথাও হয়তো 1 মাস বেশি পেয়েছে বা কম পেয়েছে, নানা রকম খবর পাওয়া যায় আর কি। সবটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, আমার কাছে রেকর্ড নেই। কিন্তু এই সমস্যাটা কিন্তু সার্বিক এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়েই আছে। এটা আমাদের এখানে এবং এই সরকারের এন্ডেই সমাধান করতে হবে একদম, মানে এটা একদম ফিনান্সের এন্ডে এবং আমাদের ডিপার্টমেন্টের এন্ডে সমাধান না হলে, এই কন্ট্রাক্ট রিনিউয়াল না হলে, এই কোম্পানি এদের পে করবে বলে আমার মনে হয় না। উইদাউট গেটিং এ কন্ট্রাক্ট ওয়াই দে শুড পে, আমি জানি না। আমি এদের ফিনান্স ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, কালকেও কথা হয়েছে, আজকেও হয়তো একবার বলবো আর কি। একটা রিকোয়েস্ট করবো যে তোমরা 1 মাসের মাইনে ছেড়ে দাও, তো আমার মনে হয় না তারা মানবে আর কি। বলো, দেখুন আমাদের কন্ট্রাক্ট থাকলে আমরা দিয়ে দিই। ওরা দিয়ে দেয় অ্যাডভান্স স্যালারি। এই যে 2 মাস আমরা কালকে পে করলাম, তার স্যালারি কিন্তু ওরা আগেই দিয়েছে, সেটা দিয়েছে। আমরা টাকা দিতে পারছি না, আমাদের হেডে টাকা নেই, তাও দিয়েছে, আমরা পরে পেমেন্ট করে দিলাম, ঠিক আছে, সেটা মানে। কিন্তু ওদের কন্ট্রাক্ট না থাকলে ওরা দেবে কিনা বলতে পারছি না। এই জায়গায় দাঁড়িয়ে আমার কোনো অ্যাসিওর করার কোনো ক্ষমতা নেই যে হ্যাঁ এটা ঘটে যাবে বা 1 সপ্তাহ পরে হবে বা 1 মাস পরে হবে, বাট এভার, সেটা বলার মতন কোনো জায়গায় আমি নেই। আমার নাম প্রদীপ কুমার বসু, আমি অফিসার ইনচার্জ, মানে প্রিন্সিপাল ইনচার্জ অফ দিস ইনস্টিটিউট ফর আ কাপল অফ ডেজ ইন অ্যাবসেন্স অফ প্রিন্সিপাল। প্রিন্সিপাল আজকে থেকে ছুটিতে আছে। চাল চুরির তদন্ত করতে গিয়ে উদ্ধার হলো ট্রাক ভর্তি ডাল। 2 জায়গা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হলো। সেপ্টেম্বর মাসে শিলিগুড়ির সন্তোষীনগর এলাকার এক ব্যবসায়ী ট্রাক বোঝাই চাল চুরি সংক্রান্ত মামলা রুজু করে এনজিপি থানায়। এরপরই সেই চুরির তদন্তে নামে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ।
এই সূত্র ধরে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় সেই গাড়ির চালক আবদুল্লাহ মল্লিককে। তার জবানবন্দির সূত্র ধরে ফুলবাড়ির টোল প্লাজার সামনে থেকে আটক করা হয় একটি মুসুর ডাল বোঝাই WB 455296 নম্বরের 14 চাকার ট্রাক। ট্রাকে থাকা গাড়ির মালিক তথা চালক মুর্শিদাবাদ জেলার নিবাসী আলিম শেখকে গ্রেপ্তার করে এনজিপি থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে ধৃতরা পুলিশকে জানায় যে তারা দীর্ঘদিন ধরেই ওই ট্রাকে রং বদল করে বিভিন্ন জায়গা থেকে সামগ্রী ভাড়া নিয়ে চুরির কারবার চালাতো। বিগত দিনে চাল চুরির কাণ্ডেও ওই ট্রাক ব্যবহার করা হয়েছিল। এবার ডাল চুরির পরিকল্পনা ছিল তাদের। তদন্তের স্বার্থে ধৃতদের 14 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। চুরি যাওয়া বাইক উদ্ধারে সাফল্য পেল শিলিগুড়ির পুলিশ। গত 25শে ডিসেম্বর 2025 তারিখ শিলিগুড়ির 9 নম্বর ওয়ার্ডের অগ্রসেন রোড এলাকার বিকাশ কুমার শর্মার বাড়ি থেকে দুটি বাইক চুরি হয়। এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি খালপাড়া আউটপোস্টের পুলিশ চলতি মাসের 4 তারিখ বিকাশ কুমার শর্মা লিখিত অভিযোগের পর তদন্তে নেমে জানুয়ারির 5 তারিখে এনজিপি এলাকা থেকে রাজ্জাক ইসলাম নামে এক ব্যক্তি, যার বয়স আনুমানিক 29 বছর, তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে আদালতে তুলে 5 দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে নেওয়ার পর এনজিপি এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে 3টি বাইক খালপাড়া আউটপোস্টের পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। আগামীকাল অভিযুক্তকে ফের আদালতে তোলা হবে। ফের নাগরাকাটায় চিতাবাঘের হামলার ঘটনা ঘটল। এবার হামলা এক মহিলার ওপর। চায়ের ফুল তুলতে গিয়ে শুক্রবার বিকেলে নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের খয়েরবাড়ি যমুনাবাড়ি এলাকায় একটি ছোট চা বাগানে চিতাবাঘের হামলায় আহত হল এক মহিলা। জানা গিয়েছে 55 বছর বয়সী মকলুবা মাঝি নামে ওই মহিলা 3 ভাই বোন মিলে পাশেই একটি ছোট চা বাগানে চায়ের ফুল তুলছিল। সেই সময় আচমকাই একটি চিতাবাঘ ঝোপ থেকে বেরিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তা দেখে তার ভাই বোনেরা চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। সেই সময় চিতাবাঘটি তাকে ছেড়ে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। আমি তো কাজে ছিলাম, ওইখানে চিল্লা হাল্লা শুনতেছি বাগানে। কোন জায়গায়, না জায়গার নামটা কি? খয়ারবাড়ি। খয়ারবাড়ি যমুনাবাড়ি? হ্যাঁ, যমুনাবাড়ি মোড়, খয়ারবাড়ি। আচ্ছা, কি হচ্ছিল? ওই চিল্লা হাল্লা হচ্ছে, ওইখানে আমি শুনি যে চিল্লা হাল্লা হচ্ছে, তো ওইখানে দৌড়ায় গেলাম। যা দেখতেছি একটা মহিলাকে বাঘে আঁচড় মারছে। আচ্ছা, চিতাবাঘ? হ্যাঁ, চিতাবাঘ। আচ্ছা, আঁচড় মারার পরে ওইখান থেকে ওইখানে আমাদের পাশের বাড়ির সিভিল পুলিশ আছে। হ্যাঁ, ও ডিপার্টমেন্টকে ফোন করলো। তো ও ডিপার্টমেন্টকে যখন ফোন করলো, আমি বললাম কী করবো, ওইখান থেকে তো পেশেন্টটাকে তো নিয়ে যেতে হবে হসপিটালে, এই বলে হসপিটালে নিয়ে আসলো। ওখানে চা বাগানে ওকে অ্যাটাক করছিল? হ্যাঁ। ছোট চা বাগান? চা বাগানটা বেশি বড় না, ছোটই। ছোট চা বাগান। আচ্ছা, আপনার নামটা কি? আমার নামটা মঙ্গল। মঙ্গল কি? হাসদা। মঙ্গল হাসদা। আপনার প্রতিবেশী? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, প্রতিবেশী, পাশের বাড়ি আর কি। এখনই নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ। ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায়। বউবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে 3 নম্বর ঘুমটিতে। স্টাইলিশ লুক, পাওয়ারফুল পারফরম্যান্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায়। আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমের নতুন ঠিকানায়, নতুন স্পিড, নতুন ফিল নিতে। ইয়ামাহা, লিভ ইয়োর হার্ট। শিলিগুড়ির বয়েজ হাই স্কুলে ট্রাফিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের উদ্যোগে আজ শিলিগুড়ি বয়েজ হাই স্কুল প্রাঙ্গণে এক ট্রাফিক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের এসিপি অনির্বাণ মজুমদার সহ একাধিক পুলিশ আধিকারিক এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। শিবিরে পড়ুয়াদের ট্রাফিক সিগন্যালের গুরুত্ব, সঠিকভাবে রাস্তা পারাপারের নিয়ম, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের প্রয়োজনীয়তা এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সহজ ও সাবলীল ভাষায় বিস্তারিতভাবে বোঝানো হয়। বিশেষ করে দৈনন্দিন জীবনে ট্রাফিক নিয়ম মানার ফলে কিভাবে দুর্ঘটনা এড়ানো সম্ভব সে বিষয়েও আলোকপাত করা হয়।
এদিন প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পড়ুয়াদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেন পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি উপহার ও পুরস্কারের মাধ্যমে পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা গোটা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এসিপি অনির্বাণ মজুমদার বলেন, ছোটবেলা থেকেই ট্রাফিক সচেতনতা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। তিনি পড়ুয়াদের ট্রাফিক নিয়ম মেনে চলার পাশাপাশি পরিবারের সদস্যদেরও সচেতন করার আহ্বান জানান। স্যার, এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাচ্চাদেরকে কতটা সাহায্য করবে বলে মনে হয়? বাচ্চাদের কেন, পুরো সোসাইটিকে সাহায্য করবে, কেননা ওরাই হচ্ছে আমাদের সমাজের ব্যাকবোন। ওরা নিজেরা সেন্সিটাইজড হবে এবং প্যারেন্টস, ওদের ফ্রেন্ড, আত্মীয় স্বজন সবাইকে সেন্সিটাইজ করবে। তো এরাই হচ্ছে সবথেকে বড় স্টেক হোল্ডার আমাদের এই সেফ ড্রাইভ সেফ লাইফ ক্যাম্পেনের। কীভাবে এদেরকে সাহায্য করছে? আজকে কি কর্মসূচি ছিল? বেসিক্যালি কিভাবে মানে সেফটি প্রোটোকল মেনটেন করলে আমাদের কি সুবিধা হবে। আলটিমেটলি তো এখানে লাইফ অ্যান্ড ডেথের সিচুয়েশন। কেননা সাপোজ আমরা যদি সেফটি প্রোটোকল না মেনে চলি তাহলে তো আমাদের নিজেদের জীবন বিপন্ন হতে পারে। যখন আমরা ফর এক্সাম্পল গাড়ি চালাচ্ছি উইদাউট হেলমেট, স্ট্যান্ডার্ড হেলমেট, তারপরে হয়তো কোনো সেফটি রুল না মেনে রাস্তা ক্রস করছি, মোবাইল ফোন হাতে নিয়ে করছি, তারপরে ইয়ারফোন আছে। তো এই সব ধরনের যে আচরণগুলো, সেগুলো থেকে আমরা কিভাবে নিজেদের এবং নিজেদের ফ্যামিলির সবাইকে যাতে সেন্সিটাইজ করতে পারি, সো দ্যাট এগুলো কোনো মিসহ্যাপ না হতে পারে। এটাই হচ্ছে অ্যাক্সিডেন্ট কমানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর শিলিগুড়ি পুলিশ আমাদের এখানে, আমরা এখানে অ্যাক্টিভলি একটা পার্টিসিপেট করতে চাই কমিউনিটির সাথে। আর তাদের কমিউনিটির মধ্যে সবথেকে বড় স্টেক হোল্ডার যেটা আমাদের ইয়াং জেনারেশন, ওরা এই মেসেজটা নিজেরা যেমন সেন্সিটাইজ হবে, আবার বলছি ওরা বাইরে গিয়েও এই মেসেজটা ওদের সমাজের সমস্ত স্তরের মধ্যে ওরা ছড়িয়ে দিতে পারবে বলেই আমাদের বিশ্বাস। এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম কি আগামীতে আরও কোথাও চলবে? হ্যাঁ, আগামী দিনেও হবে। সেন্সিটাইজেশন একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেটা হচ্ছে আমাদের এই ট্রাফিক রুলস যেগুলো আছে সেগুলো সেন্স আমাদের ভেতর থেকে আমরা যেন নিজেরা মেনে চলি, এই ধরনেরই আমাদের এটা উদ্দেশ্য। এটা এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। আগামী 24 ও 25 জানুয়ারি জলপাইগুড়ি উৎসবের দ্বিতীয় বর্ষের উদযাপন হতে চলেছে। শুরু হয়েছে তার প্রস্তুতি বলে সাংবাদিক বৈঠকে জানালেন জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন ও পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। ট্রাকের রং বদল করে বিভিন্ন জায়গা থেকে সামগ্রী ভাড়া নিয়ে চলত চুরির কারবার। অবশেষে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ 2 জায়গা থেকে আটক করল 2 চোরকে। উত্তরেমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো পর্যন্তই। নমস্কার।